ডুইং সায়েন্স ইজ ফরজে কিফায়া ফর মুসলিমস। যখনই কোনো একটা নতুন সায়েন্স এবং টেকনোলজি আসতেছে, মুসলমানরা শুনতেছে। বর্তমান সময়ে ধার্মিক মুসলমানদের একটা খুব কমন প্রবণতা হইল দাজ্জালীয় শক্তি, ফেরাউনি শক্তি। যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে গেলে উই ক্যান নট ডু দ্যাট উইদাউট সায়েন্স। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। সায়েন্স ডাজ নট ওয়ার্ক উইদাউট রাইট পলিটিক্যাল লিডারশিপ। কোরআন সাইন্টিফিক কিনা, সায়েন্সের সাথে ইসলামের সংঘর্ষ আছে নাকি সংঘর্ষ নাই, কোনটা কোনটার সাবসেট এন্ড সো অন। এই বিষয়ে আপনি কিভাবে দেখেন? সায়েন্স ইজ এ টুল অ্যাট দি হ্যান্ড অফ সায়েন্টিস্ট। যে এই পৃথিবীতে নাথিং ইজ অ্যাবসলিউটলি গুড অর ব্যাড। যার জন্য কেমিস্ট্রিতে একটা কথা বলে, নাথিং ইজ পয়জনাস এক্সেপ্ট দি ডোজ। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম, ডক্টর মুনির উদ্দিন আহমেদ বাদল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সো ভাইয়া, মাশাআল্লাহ, ফাউন্ডার এবং এডিটর সায়েন্টিফিক বাংলাদেশের। উনি মাইক্রোবায়োলজিস্ট, অ্যাট দ্য সেম টাইম উনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করেছেন মাইক্রোবায়োলজির উপরে। ভাইয়া, আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা আজকে শেখার চেষ্টা করব সেটা হচ্ছে রিসেন্ট ইরান এবং ইসরায়েলের সংঘর্ষের মধ্যে আমরা যেটা দেখলাম, যদিও ইসরায়েলের একটা স্বপ্ন ছিল যে ইরানের পরিণতি লিবিয়া অথবা আফগানিস্তান অথবা ভিয়েতনাম অথবা ইরাকের মতো বা করার, যে একটা লম্বা সময় একটা যুদ্ধে, যে যুদ্ধে তাদের ইকোনমি এবং মিলিটারি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং তারা 20 বছর পিছায় যাবে, সেটা আসলে হয় নাই। ইরানের যে আক্রমণ ইসরায়েলের উপর, এটা অনেককেই সারপ্রাইজ করছে। এবং আমরা দেখতে পাবো যে ইরানের একটা ফোকাস আছে সায়েন্সের প্রতি এবং ওই সায়েন্স এবং টেকনোলজিকে তার নিজেদের ডিফেন্ড করার ক্ষেত্রে, যেটা কিন্তু আমরা লিবিয়া এবং মধ্যপ্রাচ্যে বা সিরিয়া বেশিরভাগ দেশে আমরা ওই ফোকাসটা আমরা দেখি নাই। তো আপনি তো সায়েন্সের ইমপ্লিমেন্টেশন, টেকনোলজি ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেক অ্যাক্টিভলি কাজ করেন। তো সেই জায়গাটা থেকে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে মুসলিমদের সায়েন্স করার, স্পেশালি যখন আমরা একটা মুসলিমদের গণজাগরণের চেষ্টায় আমরা সব মুসলমান আছি, সেখানে সায়েন্স এবং টেকনোলজিতে মাথা ঢোকানো কতটা ইম্পর্টেন্ট? ডুইং সায়েন্স ইজ ফরজে কিফায়া ফর মুসলিমস। কারণ হচ্ছে যে আমরা জিহাদ বা যুদ্ধ, বিশেষ করে আত্মরক্ষার ক্ষেত্রে যে যুদ্ধ, এইটা আমাদের ক্ষেত্র বিশেষে ফরজে আইন হয়ে যায়। কিন্তু আমরা যদি অফেন্সিভ ওয়ারের কথাও চিন্তা করি, সেই ক্ষেত্রে যখন এটা আমাদের অ্যাজ এ মুসলিম আমাদের জন্য বৈধ, তখন আমাদের এটা ফরজে কিফায়া। কারণ এবং সায়েন্স খুব ইম্পর্টেন্ট। ডুইং সায়েন্স আমি বলতে চাই যে ফরজে কিফায়া অন্তত। কারণ হচ্ছে আমাদের আত্মরক্ষা ব্যবস্থা করা আমাদের জন্য অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মুসলিম, এটা আমাদের জন্য ফরজ। এবং সায়েন্স ছাড়া এটা সম্ভব না। আমরা যদি শত্রুর আক্রমণ প্রতিহত করতে চাই, তার জন্য আমাদের তারা যে প্রযুক্তি ব্যবহার করবে তার সমপর্যায়ের অথবা তার থেকে উন্নত প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে। এবং এই প্রযুক্তি আমাদের সায়েন্স ছাড়া আমরা কিছুতেই তৈরি করতে পারি না। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, নলেজ, এইটা আমাদের এইভাবে দেখার উপায় নাই যে সায়েন্স হচ্ছে দুনিয়াবি জ্ঞান বা দুনিয়াবি বিষয়। কারণ আমাদের আত্মরক্ষার, মুসলমানদের জাতীয় এবং ব্যক্তিগত নিরাপত্তা বিধান, এটা আমাদের জন্য ধর্মীয় দায়িত্ব। এবং এই ধর্মীয় দায়িত্ব পালন করার জন্য সায়েন্স অপরিহার্য। আমাদের এর বিকল্প কোনো টুল হাতে নেই। আসলে একটা যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে যে আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতেছেন না অথবা অন্যায়ের পক্ষে। আলটিমেটলি যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয় এর উপরেই। অনেকে এটা জানে না যে ইরানের মেয়েদের ক্ষেত্রে মোর দেন 98% সাক্ষরতার হার মেয়েদের ইরানে। এবং পৃথিবীর যত টপ সাইটের জার্নাল আছে, সেই অর্থাৎ যেই জার্নালগুলো খুবই মানসম্মত সাধারণ মানুষদের জন্য বলতেছি, সেইগুলোর মধ্যে 1% হচ্ছে কি ইরানি মেয়েদের। মানে ইরানি মেয়ে বলতে তাদের সায়েন্টিস্ট এবং সব কিছু শুধু মেয়েদের। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রবলি টার্কির পরে বা টার্কির সাথে ইরানের ছেলেদের এবং মেয়েদের সবারই, তাদের আসলে একটা সায়েন্সের প্রতি একটা আগ্রহ, আকর্ষণ এবং তাদের একটা ইনভেস্টমেন্ট আছে, যেটা বাইরে থেকে আমাদের কাছে মনে হয় ও ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া সবই একই, বাট আসলে সব এক না। এবং যে আসলে এটাতে ইনভেস্ট করছে, এক হচ্ছে সায়েন্টিফিক টেকনোলজির
এন্ডেভারে যাওয়া অ্যান্ড দেন যেটাতে সে তার নিজের ডিফেন্সে ইনভেস্ট করা সেইটার বেনিফিট পাইতেছে। হ্যাঁ, অবশ্যই। এখানে আমাদের আরেকটু ইনফরমেশন যেটা হচ্ছে যে মিডল ইস্টের অনেক দেশেই, যেমন সৌদি আরবে বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু মেল স্টুডেন্টের থেকে ফিমেল স্টুডেন্ট বেশি। আমি সর্বশেষ যে পরিসংখ্যান জানি সেটা হচ্ছে 51% ফিমেল স্টুডেন্ট, 49% মেল স্টুডেন্ট। এবং আমি যেহেতু সায়েন্সের শিক্ষকতা করি, মাইক্রোবায়োলজির, সেখানে দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। এখন হচ্ছে আমাদের ইরান অথবা টার্কির যে ফোকাস আছে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জন করার যতটুকু সম্ভব, বিভিন্ন পরিস্থিতির কারণেই হোক বা নেতাদের দূরদর্শিতার কারণেই হোক, এটা হয়তো অনেক দেশেই নাই। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় আমার মনে হয় পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। সবাই চেষ্টা করতেছে যে কিভাবে নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে পারি, এবং এর জন্য যে সায়েন্সে ইনভেস্টমেন্ট, ডুইং রিসার্চ ইম্পর্টেন্ট, সেটা কম বেশি সব লিডাররাই উপলব্ধি করছেন। এবং আমরা যদি দেখি বিষয়টা, যেমন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ক্ষেত্রে পরিবর্তন আসতেছে, ইরান সৌদি আরবের রিলেশনশিপ, অন্যদিকে তুরস্কের সাথে সৌদি আরবের সামরিক চুক্তি। তো সায়েন্সের ইম্পর্টেন্স সবাই বুঝতে পারতেছেন সময়ের সাথে সাথে। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সাম্পলটা দিই মুসলিম বিশ্বে বা বাংলাদেশের ক্ষেত্রে, এবং আমি যদি রিলিজিয়াস কমিউনিটির দিকে যদি যাই, বাস্তবতা কি আমরা যদি দেখি যে আমাদের যারা মাদ্রাসার ছাত্র, স্পেশালি যারা কমি মাদ্রাসার ছাত্র আছে, দ্যাটস আ হিউজ পপুলেশন, তারা একটা লম্বা সময় কিন্তু সায়েন্স পড়তেছে না একদমই, এবং তাদের সায়েন্স পড়ার সুযোগও কম তাদের স্ট্রাকচারে, এবং একেবারে মাস্টার্স লেভেল পর্যন্ত তাদের সায়েন্সের ব্যাপারে মানে এক্সপোজার খুবই কম। আবার আমরা যদি দেখেন, যখন ইন্টারনেট আসলো, ইন্টারনেটকে দেখা গেল যে মুসলিম উম্মা ভালো চোখে দেখতেছে না, রিলিজিয়াস কমিউনিটি না, এটা খারাপ, হ্যাঁ ইত্যাদি। এবং এখনও যদি আপনি দেখেন বলবো যে হ্যাঁ ইন্টারনেট আমাদের কি উপকার করছে, ইন্টারনেটের কারণে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে, ইন্টারনেটের কারণে এত সমস্যা হয়েছে। এখন যখন আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, সেন্টিমেন্টটা খুব ক্লিয়ারলি যে এটা একটা দাজ্জালের শক্তি, সব ইনফরমেশন এক করে ক্লাউড করবে, সব কিছুকে নিয়ে যাবে, আমাদের কোনো থাকবে না, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এই ক্ষতি হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে যখনই কোনো একটা নতুন সায়েন্স এবং টেকনোলজি আসতেছে, মুসলমানরা শুনতেছে, বর্তমান সময়ে ধার্মিক মুসলমানদের একটা খুব কমন প্রবণতা হইল এটা খারাপ, এটা দাজ্জালীয় শক্তি, এটা ফেরাউনি শক্তি, এটা ইবলিসি শক্তি বা ইত্যাদি। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এইখানে আমাদের বিষয়টা দেখতে হবে যে এইসব হচ্ছে সব টুলস, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে টুল। সায়েন্স ইটসেলফ ইজ এ টুল। সায়েন্স নিজে কিছু করতে পারে না, সায়েন্টিস্ট যা করে সেটাই সায়েন্সের মাধ্যমে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও একটা টুলস, যে আমরা ডাটা অ্যানালাইসিস, ডাটা ইউটিলাইজেশন, প্রেজেন্টেশন এবং ট্রেন্ড দেখতেছি কি ধরনের কাজ হচ্ছে। এখন এটা হচ্ছে অনেকটা আমাদের হাতে যে ছুরি আছে সেই ছুরির মতো, এটাকে আমরা কিভাবে ইউজ করতেছি। এখন এইটাকে আমাদের এর থেকে দূরে থাকার কোনো উপায় নাই। দূরে থাকার কোনো উপায় নাই দুই কারণে। প্রথমত, এটাকে আমাদের প্রয়োজনে কাজে লাগাইতে হবে। আমাদের যদি আমরা বলি যে হালাল ওয়েতে, ইসলামিক ওয়েতে কাজে লাগাইতে হবে, কারণ আমরা কাজে না লাগাইলেও অন্যরা কাজে লাগাবে। তারা হয়তো ইথিক্যাল ওয়েতে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী তাদের ইথিক্যাল ওয়েতে কাজে লাগাবে। এখন এটা যখন আমাদের বিপক্ষে ইউজ করবে, তখন আমাদের যদি বিষয়ে নলেজ না থাকে, তখন তো আমরা এটা প্রতিরোধ করতে পারবে না। এবং এইটাকে যদি আমরা দূরে রাখি, যেমন এক সময় প্রিন্টিং মেশিনকে বলা হয়তো হারাম, অনেকদিন হারাম ছিল, এর ফলে আমরা পিছিয়ে গেছি। তো একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নতুন যে টেকনোলজি আসুক, এটা হচ্ছে যে আপনি কিভাবে ইউজ করতেছেন তার উপরে ডিপেন্ড করবে, আপনার ইন্টেনশন কি এবং হাউ ইউ আর ইউটিলাইজিং দ্যাট ওয়ান। তো সুতরাং আমাদের বেনিফিটের জন্য এটা ইউজ করতে হবে, যে আমরা কিভাবে এটাকে কাজে লাগাইতে পারি। 10 ঘন্টার কাজ 10 সেকেন্ডে আমরা কিভাবে করতে পারি, এটা আমাদের টাইম সেভ করতেছে। অন্যদিকে হচ্ছে কেউ যদি এটাকে আমাদের বিপক্ষে ইউজ করতে চায়, সেটাও আমাদের প্রতিরোধ করা জানতে হবে। সুতরাং এই ফিল্ড থেকে দূরে থাকার আমাদের কোনো সুযোগ নেই। এখন যেই নতুন টেকনোলজি ডেভেলপ করবে, সেই টেকনোলজিটাকে আমাদের দুইটা পয়েন্ট থেকে অ্যাড্রেস করতে হবে। হাউ উই ক্যান ইউটিলাইজ দ্যাট ওয়ান ফর আওয়ার বেনিফিট, অ্যান্ড হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ ইফ সামওয়ান ট্রাই টু এক্সপ্লয়েট দ্যাট ওয়ান এগেনস্ট আস। এই দুইটা পয়েন্ট মাথায় রেখে আমাদের প্রত্যেকটা টেকনোলজিকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে
দূরে থাকা বা অবজ্ঞা করার কোনো সুযোগ আমাদের নাই। আপনি যেহেতু রিসেন্ট টাইমসে সৌদি আরবে আছেন, এবং সৌদি আরবে আমরা খুব রিসেন্ট টাইমে দেখতেছি যে তাদের একটা সায়েন্স এবং টেক করার দিকে তাদের একটা বেশ একটা ফোকাস আছে, এবং বেশ কিছু তারা জিনিস পরিবর্তন করতেছে যেন তারা আরও বেশি টেক এবং কি বলবো, তাদের সিটিজেনরা আরও বেশি সায়েন্স এবং টেকের দিকে যায়। আমি রিসেন্ট টাইমসের কথা বলতেছি। সো সেটা যেহেতু আপনি 2020-21 পর থেকে সেখানে আছেন, সো আপনি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা ইউনিভার্সিটির আপনি কি দেখেন? হ্যাঁ, আমি আগেই বললাম যে সৌদি আরবের বা মিডল ইস্টের অনেক দেশই নিজস্ব টেকনোলজি ডেভেলপ করার চিন্তা করতেছে। সৌদি আরবের ফান্ডিং সিস্টেম বা ফান্ডিংয়ের পরিমাণ তারা ইমপ্রুভ করেছে। ফান্ডিংয়ের পরিমাণ, আমি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটা এখানে হয়তো বলতে চাই না। এবং তাদের ফোকাসড এরিয়া আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিগ এরিয়া, বিগ ফোকাস এরিয়া ফর সৌদি আরব। সাইবার সিকিউরিটি, ইভেন আমার মনে হয় যে ফুড সিকিউরিটি, বায়োসিকিউরিটি, সব বিষয়েই তারা দেশি এবং বিদেশি এক্সপার্টদের নিয়ে কাজ করার কর্মযজ্ঞ চলতেছে। এখন বিষয়টা হচ্ছে যে সায়েন্সের রেজাল্ট দেখতে আমাদের একটু সময় নিতে হবে আর কি। আজকে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এটার ফলাফল হয়তো আমাদের দেখতে মিনিমাম 10-20 বছর লাগবে আর কি। আমরা যদি বাংলাদেশের দিকে একটু আসি, আপনারা অবশ্যই বাংলাদেশের যে ইকোসিস্টেম সেটা খুব ভালো ধারণা আছে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলেন। বাংলাদেশে আমাদের তো অনেক এখন রিসার্চ ইনস্টিটিউট যতটুকু আছে, আমাদের ছেলেমেয়েরা এখন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি পিএইচডি করতে যায়, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটির এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন কিন্তু, আগে একটা টপ ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট যাইতে এটা পত্রিকায় আসতো, এখন এটা এত কমন একটা ঘটনা হয়ে গেছে, এটা এখন আর পত্রিকায় আসে না, যেটা একটা ভালো সাইড। বাট এট দ্য সেম টাইম আমাদের যারা দেশে যত রিসার্চ হয় বা আমাদের দেশে যত রকম দেশে বা দেশে বাইরে প্রবাসী যা রিসার্চ করে, সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রিসার্চটার মধ্যে আমার দেশের কৃষক অথবা আমার দেশের ইন্ডাস্ট্রি অথবা আমার দেশের প্রবলেম অথবা সিকিউরিটি, এটা আসলে খুব বেশি একটা ফোকাসে নাই। অনেক ক্ষেত্রে আমাদের রিসার্চটা অনেক বেশি থিওরি বেসড, অথবা ইটস জাস্ট যে ফান্ড করতেছে, বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডিং আসতেছে বাইরে থেকে, তারা তাদের জানা দরকার তারা তা জানতেছে। অর্থাৎ আমার দেশের সমস্যা বা মানে আমার দেশের নিডের সাথে আমার দেশের রিসার্চাররা অ্যালাইন না, ফান্ডিংও অ্যালাইন না। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। আমরা ইসরায়েলকে খুব অপছন্দ করি, কিন্তু বাস্তবতা হইল ইসরায়েল তার সমস্ত রিসার্চ, একটা হচ্ছে তার রিসার্চ ফান্ড অনেক বড়, আর হচ্ছে তার সমস্ত রিসার্চ ফান্ডকে সে তার যা প্রয়োজন, তার ডিফেন্স প্রয়োজন ডিফেন্স ইন্টেলিজেন্সে, তার ড্রোন প্রয়োজন তার ড্রোন রিসার্চে, তার সাইবার সিকিউরিটি প্রয়োজন সাইবার সিকিউরিটি, তার একটা অনন্য উচ্চতায় আছে। এবং এখান থেকে কিন্তু সে পেজার অ্যাটাক থেকে শুরু করে যতগুলো অ্যাটাক, এখানে অবশ্যই আমেরিকান ইন্টেলিজেন্সের অনেক সাপোর্ট আছে, কোনো সন্দেহ নাই। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার ফোকাস, সে খুব ফোকাসড, সে জানে তার কাজের জন্য তার দেশের জন্য তার কি লাগবে, এবং সে ওই জায়গাটায় সে তার সায়েন্স টেকনোলজিকে ইউটিলাইজ করতেছে, পাওয়ার গ্র্যাব করার চেষ্টা করতেছে। ওই জায়গাটায় বাংলাদেশে আমি যদি বলি, এটা একটা ছিন্ন বিচ্ছিন্ন, একটা ডিসেন্ট্রালাইজড, এক একজন এক এক দিকে যাচ্ছে টাইপের একটা অবস্থা, যেটা নেট রেজাল্ট হইল যে এই কালেকটিভ ইয়েতে সেই এখন আমরা ওরসালাইনের গল্প বলি। কারণ ওই ওরসালাইন হলে একটা রিসার্চ যেটা আমরা চিন্তা করতে পারি, যেটাতে আমাদের দেশের মানুষ অনেক উপকার হয়েছে, ডেফিনেটলি হয়েছে। হ্যাঁ, আমরা থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বেশ ভালো কিছু কাজ করতেছে, সেটাকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। বাট এর বাইরে আরও শত সমস্যায় আমাদের দেশের সমস্যার সাথে সিকিউরিটি প্রবলেম, ফুড সিকিউরিটি প্রবলেম, তার সাথে আমাদের দেশের রিসার্চ বা রিসার্চাররা বা রিসার্চ ফান্ডিং অ্যালাইন না। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র, যে আমাদের মেধাবী স্টুডেন্টরা বিশ্বের বিভিন্ন দেশে গবেষণার জন্য যাচ্ছে এবং তারা ওইখানে খুব ভালো করতেছেন। আবার অনেকে দেশে ফেরত আসতেছেন বিশ্ববিদ্যালয়গুলিতে বা গবেষণা প্রতিষ্ঠানগুলিতে। দেখা যাবে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলিতে বেশিরভাগ না হলেও একটা বড় সংখ্যক পিএইচডি বিশ্বের উন্নত দেশগুলি থেকে, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলি থেকে। আমাদের প্রবলেম বেশ কিছু জায়গায়, প্রথমত যেটা বলবো যে ফোকাস নির্ধারিত না, বা ফোকাস হয়তো কাগজে কলমে কিছু ফোকাস থাকে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যে সায়েন্টিফিক অফিসার একজন কাজ করতেছে তার সাথে এটা ওয়েল কমিউনিকেশন নাই। এবং সে যখন একটা তার রিসার্চ ক্যারিয়ারে গোল নির্ধারণ করতেছে,
সেইখানেও হয়তো ন্যাশনাল সমস্যার সাথে সেটা অ্যালাইন করতেছে না। সে হয়তো পিএইচডি করে আসছে একটা ফিল্ডে, স্বাভাবিকভাবেই সেই ফিল্ডের সাথে সামঞ্জস্য রেখেই কাজ করতে চায় লোকজন, সেটাই কন্টিনিউ করতে চায়, কিন্তু সেইটা বাংলাদেশের একটা সমস্যার সাথে কতটুকু কানেক্টেড এবং আলটিমেটলি তার যে 25-30 বছর কেরিয়ারে এখানে সেই ফিল্ডে কাজ করার জন্য, বাংলাদেশের একটা সমস্যা নিয়ে কাজ করার জন্যে ওই ধরনের ফান্ডিং সিস্টেম আমাদের ডেভেলপ করা নাই। আমাদের মানে অনেক দিক থেকে প্রথম সমস্যা হচ্ছে আমাদের ন্যাশনাল ফোকাস। আমরা যদি দেখি যে বর্তমান সরকারও কিন্তু একজন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার নিয়োগ করেন নাই, এইটা অন্য একজন মিনিস্টার তারও দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভূমিকা পালন করতেছেন। এবং আমি অনেক অভিযোগ দেখতে পেলাম যে এইটা দায়িত্বটা একজন সচিবের হাতে দেওয়া হয়েছে, যে আপনি এই মিনিস্ট্রি দেখেন আপনার মতো করে, হয়তো কাগজে কলমে একজন দায়িত্বে আছেন আমাদের মিনিস্টার। এবং আমাদের অন্যদিকে প্রবলেম যেটা রয়ে গেছে যে আমাদের সারা পৃথিবীতে ফান্ডিংয়ের ঘাটতি বলা হয়। সৌদি আরবেও বলবেন তারা $1 বিলিয়ন খরচ করতেছে, তারপরে ওইখানে সায়েন্টিস্টরা বলবে যে আমাদের পর্যাপ্ত ফান্ডিং নেই। আমেরিকার বিজ্ঞানীরাও বলবে পর্যাপ্ত ফান্ডিং নেই, এবং ইসরায়েলি বিজ্ঞানীরাও বলবে যে ফান্ডিংয়ের ঘাটতি। সেইটা মাথায় রেখেও যেটা বলা যায়, আমাদের এইখানে ফান্ডিং ম্যানেজমেন্টের সমস্যা আছে। হয়তো ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, যে ফান্ডিংটা হয়তো ন্যারোলি ডিস্ট্রিবিউটেড হলে মোর ইফেক্টিভ হইতো। তারপরে হচ্ছে টাইম ইজ নট এ ইস্যু ইন আওয়ার কেস। আমরা যখন যে কোনো পলিসি নির্ধারণ করি সেই ক্ষেত্রে টাইমটাকে চিন্তা করা হয় না, যে টাইম সবচেয়ে লিমিটেড রিসোর্স, উই ক্যান নট এক্সপান্ড ইট। অন দি আদার হ্যান্ড ইটস দি মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স। দেখা যায় আমরা 10 টাকা বাঁচানোর জন্য 10 দিন সময় নষ্ট করতে প্রস্তুত আছি, এমনভাবে পলিসি নির্ধারণ করা হয়। আলটিমেটলি আমাদের 10 টাকাও সেভ হয় না বা কাজে লাগে না, এবং আমাদের 10 দিন সময়ও কাজে লাগে না। এবং আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে ঘাটতি আছে। আমরা যেমন আমাদের সায়েন্টিস্টদের লিডারশিপ ট্রেনিং খুব একটা আয়োজন করা হয় না। ট্রেনিং এর কিছু ব্যবস্থা থাকলে টেকনিক্যাল বিষয়গুলির দিকেই নজর দেওয়া হয়। তো এখন আমাদের এই ক্ষেত্রে আর কি মেইন রেসপন্সিবিলিটি আলটিমেটলি আসবে পলিটিক্যাল লিডারশিপের উপরে। তারা হয়তো তাদের ভিশনটা সেট করতে হবে যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এনশিওর করতে গেলে উই ক্যান নট ডু দ্যাট উইদাউট সায়েন্স, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওন। আমাদের ন্যাশনাল সিকিউরিটি শুধু মিলিটারি ইস্যুর উপরে ডিপেন্ড করে না। আমাদের ন্যাশনাল সিকিউরিটি মেনটেন করতে গেলে আমাদের ফুড সিকিউরিটি মেনটেন করতে হবে, আমাদের বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে, আমাদের সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে, আমাদের এনভায়রনমেন্টাল সিকিউরিটি মেনটেন করতে হবে, আমাদেরকে ইকোনমিক সিকিউরিটি মেনটেন করতে হবে, এবং কি আমাদের হেলথ সিকিউরিটি মেনটেন করতে হবে। কথার কথা আমরা যদি উদাহরণ দিই যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক প্রয়োজনে অপ্রয়োজনে স্বাস্থ্যের সেবার জন্য প্রতিবেশী দেশে যাচ্ছে, এটা কিন্তু একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। কারণ হচ্ছে যখন একজন লোক বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, এর সাথে সাথে কিন্তু তারা অনেক ডাটা ট্রান্সফার করতেছে হেলথ রিলেটেড। তারা একটা ট্রেন্ড দেখতে পারে অ্যানালাইসিস করে, এবং আমাদের স্বাস্থ্য খাতে কি দুর্বলতাটা আছে সেই ইনফরমেশন কিন্তু ট্রান্সফার হচ্ছে ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে অনেক কিছুই তারা। এবং কি আমরা যখন ট্যুরিজমের জন্য যাচ্ছি, ডিরেক্টলি ইন্টেলিজেন্স ইনফরমেশন পাস করার বাদেও এই ডাটা থেকে অনেক ইনফরমেশন ড্র করা যায়, রিভিল করা যায় যে। সুতরাং আমাদের এই বিষয়গুলি ভাবতে হবে। এখন আমাদের লিডারশিপের দরকার, যে লিডারশিপ তাদের একটা ফোকাস থাকবে, অন্যদিকে যে টেকনিক্যাল দিকটা বাস্তবায়ন করবে টেকনিক্যাল পারসন, এক্সপার্ট। তো সেই ক্ষেত্রে রাইট লোকজন আমাদের রিক্রুট করতে হবে। এই ক্ষেত্রে যেমন আমাদের প্রয়োজন যে একটা সায়েন্টিফিক অ্যাডভাইজারি কাউন্সিল থাকতে হবে সরকারের, চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার একটা পোস্ট অনেক দেশেই আছে। যেমন বাংলাদেশের সম্প্রতি সিকিউরিটি অ্যাডভাইজার একজন নিযুক্ত হয়েছেন। আমাদের একটা কাউন্সিল থাকবে, চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার, তার অনুযায়ী প্রত্যেক ফিল্ডে অ্যাডভাইজার থাকবেন, একাধিক অ্যাডভাইজার থাকতে পারেন। তারা টেকনিক্যাল বিষয়টা দেখবেন যে আমরা কিভাবে আমাদের গোলটা অর্জন করতে পারি। গোলটা সেটিংটা করতে হবে পলিটিক্যাল লিডারশিপ থেকে। তার জন্য একটা কথা আমি বলি, যেটা হচ্ছে যে সায়েন্স ডাজ নট ওয়ার্ক উইদাউট রাইট পলিটিক্যাল লিডারশিপ। আমরা নিজ থেকে সায়েন্টিস্টরা অনেক কিছুই বলতে পারি যে আমাদের এই করা উচিত, সেই করা উচিত, কিন্তু আমাদের টপ লিডারশিপ যদি সেইটা তাদের ফোকাসে না থাকে, তাদের ভিশনে না থাকে, সেটা অর্জন হবে না। তো আমাদের ন্যাশনাল যেমন একটা সায়েন্টিফিক অ্যাডভাইজারি কাউন্সিল থাকা উচিত,
ঠিক একইভাবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলিরও এই ধরনের অ্যাডভাইজার থাকা উচিত, অ্যাডভাইজার ফর সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অফ দি কান্ট্রি। যদি তারা থাকে, তারা লিডাররা হয়তো তারা তাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক, তাদেরকে প্রত্যেকটা টেকনিক্যাল বিষয়ে অ্যাডভাইস দেওয়ার জন্য ওই বিষয়ে এক্সপার্ট লোক নিয়ে একটা অ্যাডভাইজারি প্যানেল থাকা উচিত। কিন্তু হতাশার বিষয় যে আমাদের রাজনৈতিক দলের অ্যাডভাইজারি প্যানেলগুলি এই ধরনের এক্সপার্ট লোক থাকে না। ভাইয়া, লাস্ট যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে আমাদের গত 50 বছরে অনেকবার এই ডিসকাশনটা আসছে যে সায়েন্স এবং ইসলাম, যে কোরআন সায়েন্টিফিক কিনা, কোরআনের সায়েন্টিফিক মিরাকেল, সায়েন্সের সাথে ইসলামের সংঘর্ষ আছে নাকি সংঘর্ষ নাই, কোনটার সাবসেট অ্যান্ড সো অন। এই বিষয়ে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা সংক্ষেপে আমি এইভাবে বলি, সায়েন্স ইজ ইসলামিক বাট ইসলাম ইজ নট সায়েন্টিফিক। এইখানে ব্যাখ্যাটা হচ্ছে যে ডুইং সায়েন্স ইজ ইসলামিক। আপনি এটা ইসলামিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। আমি ইউজ বলবো না, যে ইউটিলাইজ করতে পারেন। অ্যাজ আই সেড বিফোর, দ্য সায়েন্স ইজ এ টুল, সায়েন্স ইজ নট এন্টিটি। আমাদের যারা ধার্মিক তারা অনেক সময় সায়েন্সকে এন্টিটি মনে করেন এবং গডের কম্পিটিটর, ক্রিয়েটরের কম্পিটিটর হিসেবে উপস্থাপন করেন, যে সায়েন্স করতে গেলে আমি মনে হয় যে আল্লাহকে অস্বীকার করতেছি। আবার যারা ধর্মে বিশ্বাস করেন না তারাও মনে করেন যে সায়েন্স এখন তো মানুষের ক্লোনও তৈরি করতে পারে, এটা মনে করে যে তারা। বাট সায়েন্স ইজ নট ডুইং দ্যাট ওয়ান, সায়েন্টিস্ট ইজ ডুইং দ্যাট ওয়ান। সায়েন্স ইজ এ টুল অ্যাট দি হ্যান্ড অফ সায়েন্টিস্ট। এখন এই টুলটা আমরা হালাল ওয়েতে বা বৈধ ওয়েতে ইউজ করতে পারি, ইথিক্যালি ইউজ করতে পারি, আনএথিক্যালি ইউজ করতে পারি। যখন এটা আমরা আনএথিক্যালি আর আন ইসলামিক ওয়েতে ইউজ করব, সেটা তখন খারাপ বা হারাম। যেমন আমার হাতে ছুরি যেটা থাকে সেটাকে আমি কিভাবে ইউজ করতে পারি তার উপরে ডিপেন্ড করে যে এই ছুরিটা আমার জন্য হালাল আর হারাম। আমি যদি অন্যায়ভাবে একজন মানুষকে খুন করার কাজে ইউজ করি, এটা হারাম ইউজ। আবার আমি আত্মরক্ষার জন্য ইউজ করতে পারি এইটা, অথবা আমি আমার দৈনন্দিন কাজে ইউজ করতেছি। সুতরাং সায়েন্স প্রথমত হচ্ছে সায়েন্স ইজ ইসলামিক। এখন দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে ইসলাম ইজ নট সায়েন্টিফিক। আপনি সায়েন্স দিয়ে ইসলামকে বা কোনো ধর্মকে ভ্যালিডেট করতে পারবেন না। ধর্মের এইখানে দুইটা পয়েন্ট, সায়েন্স ডাজ নট নো এভরিথিং ইয়েট, এবং আপ টু কিয়ামত ইট উইল নট নো এভরিথিং। সুতরাং ধর্মের যে বিধিনিষেধ সব কিছুকে আপনি লজিক বা রিজন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। যেমন এখানে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে বিফ আর পর্ক মিট, মুসলমানদের জন্য বিফ হালাল, পর্ক হারাম। এখন আমরা যুক্তি দেখাতে পারি পর্কের এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আমরা সমস্যা আমাদের জন্য যে হালাল মিটগুলি আছে সেগুলিতেও কম বেশি আছে, এবং ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন। অন দি আদার হ্যান্ড, যদি আমরা বলি যে পর্ক আমরা যদি অল্প করে খাই, পরিমাণ মতো খাই, তাহলে দেখা যাবে যে আমরা যে সমস্যাগুলির কথা বলতেছি সেগুলি থাকবে না। সুতরাং এইখানে সায়েন্স দিয়ে আমাদের করার নাই। এইখানে হচ্ছে যে জাস্ট দিস ইজ এ ইনস্ট্রাকশন, দিস ইজ এ গাইডলাইন, দিস ইজ এ অব্লিগেশন ফর আস। সুতরাং এইখানে আমরা সায়েন্স দিয়ে যদি ধর্মকে ভ্যালিডেট করতে চাই, যুক্তি দেখাইতে চাই, সেটা সম্ভব না। এবং অন্যদিকে আমরা যদি বলি যে আল্লাহ তো সর্বশক্তিমান, উনি তো পর্ককে আমাদের জন্য হেলদি করতে পারতেন। অথবা এখানে আমাদের আরেকটা পয়েন্ট এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যে এই পৃথিবীতে নাথিং ইজ অ্যাবসলিউটলি গুড অর ব্যাড, ইট ডিপেন্ডস অন দি অ্যামাউন্ট অফ ডোজ। যার জন্য কেমিস্ট্রিতে একটা কথা বলে, নাথিং ইজ পয়জনাস অ্যাকসেপ্ট দি ডোজ। আমরা যদি পানি জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অতিরিক্ত পানি যদি পান করি এতেও মানুষের মৃত্যু হইতে পারে। হানি, মধু খুব উপকারী জিনিস, কিন্তু কেউ যদি কথার কথা খুব বেশি পরিমাণ মধু একসাথে পান করে তাকেও বাঁচানো যাবে না। অন্যদিকে সায়ানাইড বিষ, কিন্তু সেটাও যদি ডোজ পরিমাণ মতো না হয়, ডোজের চেয়ে কম হয়, সেটাও বিষ হিসেবে কাজ করবে না। তো সুতরাং এইখানে যে পয়েন্টটা হচ্ছে যে আমরা সায়েন্স দিয়ে ইসলামকে ভ্যালিডেট করতে পারবো না, এই চেষ্টা আমাদের করা উচিত না। অন্যদিকে সায়েন্সকে মানে এন্টিটি হিসেবে বিবেচনা করা উচিত না, যে গড বা ক্রিয়েটরের কম্পিটিটর না। দিস ইজ এ টুল অ্যাট দি হ্যান্ড অফ হিউম্যান বিং, হাউ উই ইউজ দ্যাট ওয়ান, ইউটিলাইজ দ্যাট ওয়ান, দ্যাট ইজ দি পয়েন্ট। এবং এখানে আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যে সায়েন্স
ইজ নট এ অপশনাল টুল, যে আমি এটা ইউজ করলাম অথবা করলাম না। এইটা আমাদের অপরিহার্য টুল। আমাদেরকে সোসাইটিতে, পৃথিবীতে বাস করতে হইলে আমাদের অ্যাজ এ পার্সন, অ্যাজ এ নেশন, আমাদের যে চাহিদা পূরণ করার, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ নেশন, সেইটা পূরণ করার জন্যে আমাদের সায়েন্সের বিকল্প নেই। আমাদের এই বাংলাদেশের মতো অল্প ভূমিতে আমাদের পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতে হবে, এবং এটা সম্ভব। এটা সম্ভব এই কারণে যে এই অল্প ভূমিতে আল্লাহ যে এত মানুষ পাঠাইছেন, তাদের প্রয়োজন মেটানোর পটেনশিয়াল এই ভূমির আছে বলে পাঠিয়েছেন, এবং এই পটেনশিয়ালটা আমাদের ডিসকভার করতে হবে। আমাদের হেলথ সিকিউরিটি মেনটেন করার যে নির্দেশনা, সেটাও আমাদের এই ভূমি থেকেই তৈরি করতে হবে। অথবা আমরা এনভায়রনমেন্টাল সিকিউরিটি মেনটেন করতে চাই, এর জন্য আমাদের সায়েন্সের বিকল্প নেই। হোয়াট এভার সিকিউরিটি উই ওয়ান্ট টু, উই সি আওয়ার রিকোয়ারমেন্ট ফ্রম হুইচ এভার অ্যাঙ্গেল উই সি দ্যাট ওয়ান। এটা হচ্ছে মেন পয়েন্ট, যে সায়েন্স ইজ এ টুল, সায়েন্স ইজ নট এ এন্টিটি, বাট দিস ইজ নট এ অপশনাল টুল, দিস ইজ এ এসেন্সিয়াল টুল। উই হ্যাভ টু know how to utilize that one for our protection, our benefit. চমৎকার। তো ভাই আপনার কাছ থেকে অনেকগুলো খুব ভালো পয়েন্ট আমরা শিখলাম। আমার কাছে মনে হয় যে এটা থেকে অডিয়েন্সে অনেক মানে কি বলবো রিফ্লেক্ট করা অনেক কিছু আছে। সো থ্যাংক ইউ ভাই আজকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করি যে আপনার সাথে আবারও হয়তো কখনো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করার সুযোগ পাবো। আশা করি আমরা সামনে হয়তো অন্য কোনো টপিকে কথা বলার সময় সুযোগ দিবেন আল্লাহ আমাদেরকে।